আসসালামু আলাইকুম। শুরুতেই বিপ্লবী হাদি ভাইয়ের মাগফিরাত কামনা করে শুরু করছি আমি আব্দুর রহমান রনক। দর্শক, ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ যেন কোনোভাবেই থামছে না। সপ্তাহের প্রথম কার্যদিবসটিও শুরু হলো সূচকের পতন দিয়েই। বলা হচ্ছিল তফসিল ঘোষণার পর বাজারে গতি আসবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। প্রত্যাশার জায়গায় হতাশা, আশার জায়গায় আরও গভীর অনিশ্চয়তা। এখন অবশ্য অনেকে বলছে নির্বাচনী ইশতেহারে ভালো কিছু থাকলে মার্কেট ভালো হতে পারে। দেখা যাক। দর্শক, বর্তমানে বাজারকে অনেকে বেওয়ারিশ মার্কেট বলছেন, মানে বিয়ারিশের সাথে মিল রেখে বেওয়ারিশ। কারণটা খুব স্পষ্ট। বিনিয়োগকারীদের চোখে এই বাজার কার্যত অভিভাবক শূন্য। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর আর কোনো পুঁজিবাজারে কি বিনিয়োগকারীরা এভাবে টানা দীর্ঘ সময় ধরে পতনের শিকার হয়েছেন? বাস্তবতা হলো এমন উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। তথাকথিত অকার্যকর রাষ্ট্র পাকিস্তানও নানা প্রণোদনা, নীতিগত সহায়তা এবং বিনিয়োগ বান্ধব সিদ্ধান্ত দিয়ে তারা তাদের পুঁজিবাজারকে 1 লাখের উপরে নিয়ে গেছে। অর্থাৎ তাদের সূচক 1 লাখের উপরে গিয়েছে, আর আমরা যেন ক্রমাগত পেছনের দিকে দৌড়াচ্ছি বা হাঁটছি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই অবস্থার জন্য দায়ী কার? আমরা যদি পেছনে তাকাই তাহলে দেখব আগের কমিশনের সময় খারাপ আইপিও, অবাস্তব মূল্যায়ন, দীর্ঘস্থায়ী ফ্লোর প্রাইস পুরো বাজার ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়েছিল। বর্তমান কমিশন সেই পঙ্গুত্বকে না সারিয়ে তারা ক্যান্সার তাড়ানোর চেষ্টা করছে। ফল হচ্ছে বিপরীত। পুরো বাজারটাই আজ প্রায় প্যারালাইজড, না নড়তে পারছে না চড়তে পারছে। এটা অস্বীকার করার সুযোগ নেই যে বর্তমান কমিশন অনেক সংস্কার, অনেক উদ্যোগ হাতে নিয়েছে, জরিমানা করেছে, তদন্ত করেছে, এমনকি খারাপ আইপিও বাজারে আনেনি। কিন্তু প্রশ্ন হলো, বাজার ভালো হচ্ছে না কেন? এবং গত 16 মাসে আমরা দেখলাম সূচকের পতন প্রায় 1000 পয়েন্টের মতো। বিশ্লেষকরা বলছেন মূল সমস্যা হলো আস্থার অভাব। অনেকে বলছেন এত কম সময়ে এত অজনপ্রিয় কমিশন তারা এর আগে দেখেননি। ভালো উদ্যোগগুলোও নেওয়া হচ্ছে অত্যন্ত অসময়ে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা, যারা ধৈর্য ধরে বাজারে ছিলেন। তারাই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেকেই প্রায় নিঃস্ব। বিনিয়োগকারীদের সামনে যেন আর কোনো রাস্তা খোলা নেই, ধুকে ধুকে ক্ষয় হওয়া ছাড়া। এই অবস্থায় যখন বাজার চরম তারল্য সংকট আমরা দেখতে পাচ্ছি, যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে আসতে ভয় পাচ্ছে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি মাসের পর মাস ধরে বড় বড় অনেক অ্যাকাউন্ট এখনও ফ্রিজড অবস্থায় রয়েছে। আমাদের জানা মতে অনির্দিষ্টকালের জন্য কোনো অ্যাকাউন্টকে এইভাবে সাসপেন্ড অবস্থায় রাখা যায় না। এবং সেই ফ্রিজড অ্যাকাউন্টগুলোতে বিনিয়োগকারীদের গুনতে হচ্ছে কিন্তু সুদ। দরপতনের কারণে অনেক অ্যাকাউন্ট দাঁড়িয়ে গেছে ফোর সেলের কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, এতে কার লাভ হচ্ছে? আসলে কারোরই লাভ হচ্ছে না। অন্তত সেই কোডগুলোতে যদি সীমিত পরিসরে হলেও শুধু বাই সেলের সুযোগও দেওয়া হতো, তাহলেও অনেক অ্যাকাউন্ট বেঁচে যেত, বাজারে কিছুটা তারল্য পেত। অন্যদিকে নতুন মার্জিন রুল এই মুহূর্তে বাজারকে কতটা ফান্ডামেন্টাল বা স্থিতিশীল করতে পারছে বা পারবে তা নিয়ে বড় একটা সংশয়। বাজার সংশ্লিষ্ট অনেকেই বলছেন এই মার্জিন রুল এতটাই গোলমেলে কিংবা স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় এতটাই প্রকট যে প্রথম 3 দিনে ডিএসসি মার্জিনেবল শেয়ারের তালিকাই তৈরি করতে পারেনি। বিষয়টা সত্যিই দুঃখজনক। এই মার্জিন রুলে এমন এমন নিয়ম করা হয়েছে যা এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভয়াবহ। এর মধ্যে অন্যতম যদি একটি বলি, আমরা যদি এভাবে বলি যে কোনো শেয়ার নন মার্জিন হয়ে গেলে 2 মাসের মধ্যে সেই শেয়ার সেল করে অ্যাডজাস্ট করতে হবে। এতে করে কিন্তু স্বাভাবিকভাবেই সেই শেয়ারে ভয়াবহ সেল প্রেশার তৈরি হবে। এক্ষেত্রে দামও কমে যেতে পারে 60 থেকে 70%। সেই সুযোগে কিন্তু যেটা হবে, বড় কোম্পানি অথবা বড় বিনিয়োগকারীরা সেই শেয়ারটা কিন্তু নিতে পারে এবং দেখা যাবে যে শেয়ার নেওয়া হয়ে গেলে পরবর্তীতে সেই কোম্পানির শেয়ার ইপিএস বাড়বে, ডিভিডেন্ড ভালো আসবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ বিনিয়োগকারীরাই। এরকম আরও অনেক ইস্যু আছে নতুন মার্জিন রুলে, সেগুলো নিয়ে পরে আরেকদিন কথা বলা যাবে। সবশেষে বিনিয়োগকারীরা যেটি বলছেন সেটি হচ্ছে, এই বাজারকে বাঁচাতে হলে আপাতত কঠোর সংস্কারগুলো এক পাশে রেখে বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। আস্থা আগে, সংস্কার পরে করলেও চলবে, এটাই এখন সময়ের দাবি।
ধন্যবাদ সবাইকে। দেশের সকল বিনিয়োগকারীদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।